হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই কাজের তো কোনো শেষ নেই মধুবালা। আজ আবার সকাল থেকেই চরকা ঘোরাতে হবে। আমার আঙুলের কালশিটে দাগ এখনো যায়নি। কিন্তু জানিস, আজ আর আমার মনে চারুলতার উপর কোনো রাগ নেই। আমার মনে হচ্ছে আমি যেন আমার পাপের বোঝা একটু একটু করে সুতোর মাধ্যমে নামিয়ে ফেলছি। তুই একদম আমার মনের কথা বলেছিস। আমরা রত্নগরের রাজপ্রাসাদে বসে শুধু অন্যের ক্ষতি করার চক্রান্ত করতাম। মধুপুরের রাজপ্রাসাদের বাগান, বিকেল বেলা। জেসমিন, তুমি আজ সকালে তাঁতি পল্লীতে নরম সুতো পাঠানোর ব্যবস্থা করে খুব ভালো কাজ। রাজপুত্র অরুণ মাটিতে পাতা আসনে বসলেন। জয়া পরম আদরে তাকে খাবার বেড়ে দিলেন। মা, আপনার হাতের রান্নার স্বাদ। চারুলতার কক্ষ। চারুলতা, রানী লতা এবং মহারাজ মধুরাজা বসে আছে। চারুলতা একটি পাত্র থেকে ভ্যাবলার পাঠানো ক্ষীরের সন্দেশ নিজ হাতে তার বাবা ও মায়ের হাতে। মধুপুর রাজ্যের শেষ প্রান্তে তাঁতিপল্লী। সকালবেলা রূপমঞ্জুরি এবং মধুবালা চরকায় সুতো কাটছে। তাঁতিমাসি তাদের ঘরে এলো। তোরা একটু কাজ থামা, আজ তোদের জন্য একটা নতুন খবর আছে। নতুন খবর? কি খবর মাসি? আমাদের কি এখান থেকেও তাড়িয়ে দেওয়া হবে? আমরা তো কোনো কাজে ফাঁকি দেইনি মাসি। আরে না না, তোদের তাড়িয়ে দেওয়া হবে না। তোরা গত 2 দিন ধরে যেভাবে কোনো অভিযোগ না করে কাজ করছিস, জেসমিন তাতে ভীষণ খুশি হয়েছে। জেসমিন আজ আদেশ দিয়েছে তোদের আজ থেকে ওই সবচেয়ে খসখসে পাটের সুতো আর কাটতে হবে না। তোদের আজ থেকে একটু নরম সুতো দেওয়া হবে, যাতে তোদের হাতের ওই কালশিটে পড়া আঙ্গুলগুলো একটু আরাম পায়। মাসি, জেসমিন আমাদের যন্ত্রণার কথা ভেবেছে? আমরা তো ওর সাথে, চারুলতার সাথে কত বড় অন্যায় করেছি, আর ওরা আমাদের কষ্টের কথা ভাবছে। আমাদের যুবরানী চারুলতার জেসমিন তো তোদের মতো পাষাণ নয়। তারা শুধু তোদের ভুল শোধরানোর জন্য সুযোগ দিয়েছে। তোরা নরম সুতো দিয়ে কাজ করবি ঠিকই, কিন্তু কাজের পরিমাণ যেন না কমে। জেসমিন তোদের জন্য আজ দুপুরে একটু ভালো তরকারিরও ব্যবস্থা করতে বলেছে। জেসমিন আমার মেয়ে মাসি, ওর বুকের ভেতরটা তো দয়ায় ভরা। আমরা কোনো কাজে ফাঁকি দেব না মাসি। নরম সুতো পেলে আমরা আরো বেশি কাজ করব। তুমি জেসমিনকে আমাদের আশীর্বাদ দিও। তাঁতিমাসি নতুন নরম সুতো রেখে চলে গেলেন। রূপমঞ্জুরি আর মধুবালা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আর চারুলতা, জেসমিনের এই সামান্য একটু করুণা তাদের মনে জমে থাকা সব অন্ধকার আর অনুশোচনাকে আরো গভীর করে দিল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। জেসমিন হাসি মুখে একটি মাটির হাড়ি আর শালপাতার প্যাকেট নিয়ে আসে। দিদি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। হেমমধু রাজ্য থেকে বিদেশি বণিকরা এই মাত্রই হাড়ি আর প্যাকেটগুলো পাঠিয়েছে। বিদেশি বণিকরা আমার জন্য হাড়ি নিয়ে এসেছে? দেখি দেখি কি আছে ওতে। এই হাড়ির গন্ধ তো আমার বড্ড চেনা লাগছে রে জেসমিন। চেনা তো লাগবেই। ভ্যাবলা আর ক্যাবলা তোমার জন্য একদম খাঁটি ক্ষীরের সন্দেশ আর তেঁতুলের মিষ্টি পাঠিয়েছে। রাজপুত্র অরুণ নাকি নিজে দাঁড়িয়ে থেকে বণিকদের রথে এই হাড়ি তুলে দিয়েছে। ওরে জেসমিন, আমার ভ্যাবলা ক্যাবলা আমাকে একটু বলেনি রে। আমি তো কাল থেকে শুধু ভাবছিলাম কবে আমি আমার ভাইগুলোর হাতের ওই মিষ্টি খাবো। রাজপুত্র অরুণ সত্যি আমার মনের সব কথা বুঝতে পেরেছেন। তুমি হাঁড়িটা খোলো জেসমিন, আমি এখন এই সন্দেশটা খাবো। জেসমিন হাঁড়ি খুলে একটা ক্ষীরের সন্দেশ চারুলতার হাতে দিল। চারুলতা অত্যন্ত তৃপ্তির সাথে সন্দেশটা মুখে দিল। আহ, এই সন্দেশের স্বাদ তো পুরো হেমরাজের ভালোবাসা মিশে আছে রে জেসমিন। আমার মনে হচ্ছে আমি যেন আবার ওই তাঁতবিদ্যালয়ের পাশেই দাঁড়িয়ে আছে। তুই একটু খা জেসমিন, আর লতামার বাবার জন্য নিয়ে যা। আমি সবাইকে দেব দিদি। ভ্যাবলা দাদা বলে পাঠিয়েছে তুমি যেন তোমার শরীরে খুব যত্ন নাও। ওরা সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে। আমিও তোদের কাছে ফেরার জন্যই দিন গুনছি জেসমিন। এই দূরত্বটা আমাকে বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া আমার রাজকীয় জীবনের কোনো দাম নেই। রাজপুত্র অরুণ আর আমার ওই সাধারণ মানুষগুলোই তো আমার আসল শক্তি।
চারুলতা হাসি মুখে ভ্যাবলার পাঠানো মিষ্টি খেতে লাগলো। রাজপুত্র অরুণের পাঠানো এই সামান্য উপহার চারুলতার দিনটিকে একদম আনন্দে ভরিয়ে দিল। দুই রাজ্যের মধ্যেই ছোট ছোট ভালোবাসার আদান প্রদান গল্পটিকে স্নিগ্ধ, সুন্দর এবং পরিপূর্ণ পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলল। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের দরবার কক্ষ। সকালের কাজ শেষ করে মহারাজ অম্বিকা প্রসাদ বসে আছেন। রাজপুত্র অরুণ আজ সাধারণ মানুষের বেশ ছেড়ে আবার রাজকীয় পোশাকে দরবার কক্ষে এলো। তার মুখে এক অদ্ভুত হাসি। রাজপুত্র অরুণ, আজ হাটে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ কেমন শুনলে? তুমি তো আজ অনেক সকালে বেরিয়ে গিয়েছিলে। সব দিকে শান্তি বজায় আছে তো? পিতা মহারাজ, চারু এই রাজ্যটাকে এমন ভালোবাসার সুতোয় বেঁধেছে যে হাটে কোনো অভাব বা অভিযোগের নামগন্ধই নেই। আমি হাটের প্রতিটি কোণায় গিয়েছি, কৃষকের সাথে কথা বলেছি, সাধারণ তাঁতিদের খবর নিয়েছি। সবাই খুব শান্তিতে নিজের কাজ করছে। এটা শুনে আমি সত্যি খুব আনন্দ পেলাম। কিন্তু সাধারণ প্রজারা তোমাকে একা দেখে কিছু জিজ্ঞাসা করেনি? তারা তো সব সময় যুবরানী চারুলতাকে তোমার পাশে দেখতেই অভ্যস্ত। হাটের সবাই শুধু চারুর কথাই জিজ্ঞাসা করছিল পিতা মহারাজ। সবাই জানতে চাইছিল আমাদের যুবরানী মা কেমন আছেন। আমি যখন তাদের বললাম যে চারুর বাবার বাড়িতে বিশ্রামে আছে আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন অতিথি পৃথিবীতে আসবে, তখন হাটের মানুষগুলোর আনন্দ দেখার মতো ছিল। প্রজাদের এই ভালোবাসায় আমার রাজকোষের আসল সম্পদ রাজপুত্র। আমি আজ বিদেশি বণিকের সাথে কথা বলেছিলাম। তারা তাঁত বিদ্যালয়ের কাপড়ের মান দেখে খুবই সন্তুষ্ট। তুমি আজ সেখানে দাঁড়িয়ে থেকে সব কাজ এত নিখুঁতভাবে করেছো যে বণিকেরা আগামী 6 মাসের জন্য অগ্রিম মোহর দিয়ে দিয়েছে। আমি শুধু চারুর নিয়মগুলো পালন করছি পিতা মহারাজ। চারু যে ভালোবাসার বিদ্যালয় তৈরি করে দিয়ে গেছে, তার কোনো বদনাম আমি হতে দেব না। আজ হাটে গিয়ে আমি বুঝতে পেরেছি একজন রাজার আসল সিংহাসন রাজপ্রাসাদে থাকে না, থাকে সাধারণ মানুষের হৃদয়ে। তুমি আজ একদম খাঁটি কথা বলেছো রাজপুত্র। তোমার এই চিন্তাধারায় তোমাকে একজন আদর্শ রাজা হিসেবে গড়ে তুলবে। তুমি এবার একটু বিশ্রাম নাও রাজপুত্র। সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু তার আগে আমি যজ্ঞ বাবা আর জয়া মায়ের সাথে একটু দেখা করে আসি। আমি তাদের কথা দিয়েছিলাম চারু না ফেরা পর্যন্ত আমি তাদের সাথে বসেই খাবার খাবো। আমি এখন তাদের কাছে যাচ্ছি। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা, রানী লতা এবং মহারাজ মধুরাজা বসে আছে। চারুলতা একটি পাত্র থেকে ভ্যাবলার পাঠানো ক্ষীরের সন্দেশ নিজ হাতে তার বাবা ও মায়ের হাতে তুলে দিচ্ছে। বাবা, মা, আপনার এই মিষ্টিটা খেয়ে দেখুন। এটা আমার হেমমধু রাজ্যের তাঁত বিদ্যালয়ের ভ্যাবলার ক্যাবলা পাঠিয়েছে। ওরা আমার নিজের ভাইয়ের মতো। চারুমা, এই সন্দেশের গন্ধে তো পুরো রাজপ্রাসাদ মম করছে। আমি তো জীবনে এমন সুস্বাদু মিষ্টি খাইনি। ওই ছেলেগুলোর হাতের কাজে সত্যি জাদু আছে। জাদু তো হাতের কাজে নয় মহারাজ, জাদু তো হলো ভালোবাসায়। চারু ওদের রাস্তা থেকে তুলে এনে যে সম্মান দিয়েছে, ওরা সেই ভালোবাসার ঋণ শোধ করার জন্য এই মিষ্টিতে নিজেদের মন ঢেলে দিয়েছে। মা একদম ঠিক বলেছে বাবা। আমি তো এখানে বসে শুধু ওদের কথাই ভাবছিলাম। আজ রাজপুত্র অরুণের সাথে বিদেশি বণিকরা মিষ্টির হাড়িটা পাঠিয়েছে। রাজপুত্র অরুণ নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করছে। রাজপুত্র অরুণ যেভাবে তোমার সম্মান আর তোমার কাজগুলোকে আগলে রেখেছে, তা দেখলে আমার বুকটা গর্বে ফুলে ওঠে। সে তোমাকে যেমন ভালোবাসে, তোমার দায়িত্বগুলোকেও ঠিক তেমন ভাবেই ভালোবাসে। বাবা, আমি শুনলাম জেসমিন নাকি আজ তাঁতিপল্লীতে রূপমঞ্জুরি আর মধুবালার জন্য নরম সুতো পাঠানোর ব্যবস্থা করেছে। এই কথাটা কি সত্যি বাবা? হ্যাঁ চারু, খবরটা একদম সত্যি। জেসমিন কাল রাতে আমাকে এসে অনুমতি চাইলো। জেসমিন কাল রাতে আমার কাছ থেকে অনুমতি চাইলো। সে বলল, মোটা সুতো কাটতে কাটতে ওদের আঙুল কেটে রক্ত বেরোচ্ছে। তুমি তো ওদের কাজের শাস্তি দিয়েছো, শারীরিক কষ্ট দেওয়ার তো কথা বলনি। তাই জেসমিন নরম সুতো দেওয়ার অনুমতি চাইলো। মহারাজ, আপনি জেসমিনকে কিছু বলেননি তো? জেসমিন তোর মায়ের রক্তের টানে এই সামান্য সুবিধার কথা ভেবেছে। আমি জেসমিনকে কোনো বকা দেইনি লতা। আমি তো দেখছি চারু কিভাবে ওদের করুণা আর ভিখারির জীবন থেকে বাঁচিয়েছে। আমি জেসমিনকে অনুমতি দিয়েছি। আমি বলেছি নরম সুতো দিলে দিক, কিন্তু কাজের পরিমাণ যেন একটুও কম না থাকে। আপনি একদম ঠিক কাজ করেছেন বাবা। জেসমিনের মনের ভেতরে কোনো নিষ্ঠুরতা নেই। নিজের জন্মদাত্রী মায়ের আঙ্গুল থেকে রক্ত ঝরা দেখতে যে কোনো মেয়েরই কষ্ট হবে। জেসমিন শুধু ওর দায়িত্ব আর মায়ার মধ্যে একটা সুন্দর ভারসাম্য রেখেছে।
রূপমঞ্জুরি, আজ এই নরম সুতো কাটতে আমার মনে হচ্ছে আমার হাতের সব ব্যথা কোথাও যেন উধাও হয়ে গেছে। জেসমিন সত্যি আমাদের কথা ভেবেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো আমারও হচ্ছে না মধুবালা। আমরা যাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিলাম তারা আমাদের এই ঘাম আর রক্তের দাম দিচ্ছে। এই নরম সুতো আমাদের হাতের ব্যথা কমিয়েছে ঠিকই, কিন্তু আমাদের মনের ভেতরের অনুশোচনার ব্যথা যেন আরো বাড়িয়ে দিয়েছে। তুই একদম ঠিক বলেছিস। কাল রাতে যখন আঙ্গুল জ্বলে যাচ্ছিল তখন তো শুধু নিজের কষ্টের কথাই ভাবছিলাম। আজ এই আরাম পেয়ে মনে হচ্ছে আমরা কত বড় পাপী। চারুলতা, জেসমিন আমাদের মতো অপরাধীদেরও এমন দয়া করেছে। এই দয়া আমরা কোনোদিনও শোধ করতে পারবো না মধুবালা। আমরা শুধু মাথা নিচু করেই শুধু কেটেই যাব। আজ থেকে আমাদের আর কোনো অভিযোগ নেই। তাঁতিমাসি দুপুরের ভাত দিলে খাবো, না দিলে চুপ করেই চরকার সামনে বসে সুতো কাটবো। আমি শুধু ভাবি, জেসমিন আমার মেয়ে হয়েও আমার মতো কেন হলো না? ও নিশ্চয় চারুলতার কাছেই মানুষের মতো মানুষ হতে শিখেছে। বিধাতা ওদের এই দয়ার প্রতিদান ঠিক দেবেন। রূপমঞ্জুরি, আমরা শুধু ওদের ভালো চাইবো রে। তখনই তাঁতিমাসি আবার এলো। তোরা কথা না বলে হাত চালা। নরম সুতো পেয়েছিস বলে কি কাজের গতি কমে গিয়েছে? জেসমিন করার নির্দেশ দিয়েছে, তোরা যতটা সুতো দিবি ঠিক ততটাই চাল তোদের জন্য বরাদ্দ হবে। আমরা কোনো কাজে ফাঁকি দেব না মাসি। আমরা আমাদের সব শক্তি দিয়ে কাজ করব। তুমি জেসমিনকে বলো আমরা এই নরম সুতোর জন্য ওর কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো। মাসি, আপনি আমাদের কাজের হিসাব একদম কড়াই ঘন্টায় রাখবেন। আমরা চাই না রাজপ্রাসাদের কেউ ভাবুক যে আমরা নরম সুতো পেয়ে আরাম করছি। তাঁতিমাসি তাদের এই পরিবর্তন দেখে একটু অবাক হলেন, কিন্তু কোনো কথা না বলে কাজ দেখতে লাগলেন। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদে যোগু মোড়লের কক্ষ। দুপুরবেলা যোগু মোড়ল বসে আছে। রাজপুত্র অরুণ হাসি মুখে সেখানে এলো। বাবা, জয়ামা, আমি এসেছি। আপনারা কি আমার জন্য অপেক্ষা করছিলেন? অপেক্ষা করব না তো কি করব রাজপুত্র? তুমি না বললে চারু ফিরে না আসা পর্যন্ত তুমি আমাদের সাথে খাবে। আমি তোমার জন্য নিজে হাতে আজ অনেক পদ রান্না করেছি। রাজপুত্র, তুমি আজ হাটে গিয়েছিলে শুনলাম। প্রজারা সবাই কেমন আছে গো? প্রজারা খুব শান্তিতে আছেন বাবা। শুধু চারুর কথা জিজ্ঞাসা করছিল। আমি যখন বললাম চারু মধুপুরে আছে আর আমাদের নতুন অতিথি খুব তাড়াতাড়ি আসবে, তখন হাটের সবাই যেন আনন্দে মেতে উঠেছিল। তা তো মাতবেই। আমাদের চারু এই রাজ্যের সাধারণ মানুষের মাথার মণি। তুমি বসো রাজপুত্র, আমি খাবার দিচ্ছি। রাজপুত্র অরুণ মাটিতে পাতা আসনে বসলেন। জয়া পরম আদরে তাকে খাবার বেড়ে দিলেন। মা, আপনার হাতের রান্নার স্বাদ একদম চারুর মতো। আমি আজ হাটে গিয়ে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। চারু এই রাজপ্রাসাদের ভেতরে বসেও পুরো রাজ্যের মানুষের মন কিভাবে জয় করে নিয়েছে। সারুর মনটা আকাশের মতো উদার রাজপুত্র। সে কাউকে কখনো ছোট করে দেখে না। তুমিও তো সে একই পথে আটছো। বিদেশি বণিকেরা নাকি আজ তোমার কাজে খুব প্রশংসা করেছিল। আমি শুধু চারুর কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাবা। চারু মধুপুরে বসে আমাকে চিঠিতে যে কথাগুলো লিখেছে সেই কথাগুলো আমার আসল শক্তি। আমি আজ রাতে চারুকে আবার একটা চিঠি পাঠাবো। আমি ওকে জানাবো যে আপনারা আমাকে কত যত্নে রেখেছেন। তুমি অবশ্যই লিখবে রাজপুত্র। তুমি চারুকে লিখবে সে যেন লতা দিদির সব কথা শুনে নিজে খাওয়া দাওয়া ঠিক মতো করে। হেমমধু রাজ্যের তাঁত বিদ্যালয়। কিরে কাবলা, রাজপুত্র অরুণ আজ বিদেশি বণিকদের সাথে কি সুন্দর কথা বলেছিল, তুই দেখেছিস? আমাদের দিদির এত বড় একটা বিদ্যালয়। রাজপুত্র মশাই নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করছিলেন রে। আমি তো সব দেখেছি রে ক্যাবলা, দেখেছি রে ভাবলা। বণিকরাও তো খুব খুশি হয়ে গেল। আর তুই যে দিদির জন্য মিষ্টির হাড়িটা দিয়েছিলি সেটাও তো রাজপুত্র মশাই নিজে হাতে রথে তুলে দিলেন। দিদি তো এতক্ষণে নিশ্চয় আমাদের মিষ্টি পেয়ে গেছে। দিদি ওখানে বসে বসে যখন আমাদের হাতে সন্দেশ খাবে না, তখন দিদির মনটা ভীষণ ভালো হয়ে যাবে। মীরা, আমি আজ অনেকগুলো ভালো সুতো আলাদা করে রেখেছি। তুই যে বললি দিদির বাচ্চার জন্য একটা সুন্দর কাঁথা সেলাই করবি, আমি আজ থেকে সেই সুতোগুলো দিয়ে সেলাই করতে চাই।
তোমরা সেলাই করো। আমি কাল থেকে নতুন একটা মিষ্টি বানানোর চেষ্টা করবো। শাহরুখদির কোলে বাসা এলে আমি সেই মিষ্টি পুরো হেমমধু রাজ্যে বিনামূল্যে বিলিয়ে দেবো। তুই তো শুধু মিষ্টির কথাই ভাবছিস, আমি আমার শালপাতার বাঁশিটা কালই তৈরি করে ফেলবো। দিদি ফিরে এলে আমি নিজের হাতে ওই বাঁশিটিকে উপহার দেবো। মধুপুরের রাজপ্রাসাদের বাগান, বিকেল বেলা। জেসমিন, তুমি আজ সকালে তাঁতি পল্লীতে নরম সুতো পাঠানোর ব্যবস্থা করে খুব ভালো কাজ করেছো। আমি জানি তুমি কাল রাতে এই কথা নিয়ে খুব চিন্তায় ছিলে। রাজেশ বাবু, আমি সারা রাত ঘুমোতে পারিনি। চারু দিদি ওদের কাজের শাস্তি দিয়েছিল ঠিকই, কিন্তু কাল যখন দেখলাম আমার মায়ের আঙ্গুল থেকে রক্ত ঝরছে, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এইটাই তো স্বাভাবিক জেসমিন। আমি তো আর পাথর নই যে মায়ের কষ্ট দেখে চুপ করে থাকবো। মহারাজ মধুরাজাও তো আমার এই সিদ্ধান্তে কোনো অমত করেনি। চারু দিদির নিশ্চয়ই এই কথা শুনে খুব খুশি হয়েছে। দিদি সব জানে রাজেশ বাবু। দিদি তো আমাকে সব সময় শিখিয়েছে অন্যায়ের বিচার করতে গিয়ে আমরা যেন নিজেরা নিষ্ঠুর না হয়ে যাই। আমি শুধু ওদের শারীরিক কষ্টটা একটু কমানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু ওদের কাজের পরিমাণটা আমি একটু কমাইনি। তুমি একদম সঠিক মন্ত্রী জেসমিন। তোমার এই দয়া কড়াকড়ির ভারসাম্যই তোমাকে সবার চেয়ে আলাদা করে। তুমি জানো জেসমিন, কাল বাবা আর মা আমাদের যে কথাগুলো বলে গেলেন, তারপর থেকে আমি শুধু আমাদের ভবিষ্যতের কথাই ভাবছি। রাজেশ বাবু, আপনি আবার সেই কথা তুলছেন? আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। লজ্জা পাওয়ার কি আছে জেসমিন? আমরা তো এখন নিজের সংসারে মন দিতেই পারি। চারু দিদি আর রাজপুত্র অরুণের মতো আমাদেরও তো একটা সুন্দর বরের জন্য অপেক্ষা করা উচিত। আমি তো কোনোদিনও না করিনি রাজেশ বাবু। আমি শুধু চাই আমাদের সন্তান যেন চারু দিদির মতো সাহসী আর উদার হয়। সে যেন কোনোদিন আমার মায়ের মতো অহংকারী না হয়। সে আমাদের মতোই হবে জেসমিন, তুমি একদম নিশ্চিন্তে থাকো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।